আওয়ারাপান 2 এর কাহিনী বোঝার জন্য প্রথম মুভি দেখাও তো জরুরি না হলেও কাহিনীটা অনুভব করার জন্য শিভামের অতীত জানা দরকার। শিবম পণ্ডিত ছিল এক অনাথ ছেলে যে গ্যাংস্টার মালিকের আশ্রয়ে বড় হয়ে তার কিলিং মেশিনে পরিণত হয়। কিন্তু তার জীবনে আলিয়া নামের একটি মেয়ে আসার পর সবকিছু বদলে যায়। আলিয়া তাকে শেখায় ভালোবাসা, স্বাধীনতা আর জীবনের আসল অর্থ। শিবম ও আলিয়াকে ভালোবেসে গ্যাংস্টারের এই জীবন ছেড়ে নতুনভাবে বাঁচতে চেয়েছিল, কিন্তু আলিয়ার পরিবার শিবমের অতীত মেনে নেয়নি। শিবম আলিয়ার বাবার সামনে তার পিস্তল রেখে দিয়ে বলেছিল, আমি আজ থেকে সবকিছু ছেড়ে দেব, ভুলে যাব আমার সব অতীত, আর আমি আপনার মেয়ের সাথে বাকি জীবনটা থাকতে চাই। কিন্তু আলিয়ার বাবা সেই বন্দুক নিয়ে শিবমকেই গুলি করতে গেলে আনফর্চুনেটলি গুলিটা গিয়ে লাগে আলিয়ার বুকে। শিবমের চোখের সামনেই তারই কোলে মারা যায় তার প্রিয়তমা। এরপর থেকে আলিয়ার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করতে থাকে, আর এই শোক তাকে আরও বেশি রেকলেস করে তোলে। এদিকে রিমা নামের একটা মেয়েকে শিবমের বস নিজের কাছে এনে আটকে রেখেছিল। শিবমের দায়িত্ব ছিল এই মেয়ে যেন অন্যদিকে পালাতে না পারে তা নিশ্চিত করা। একদিন শিবম জানতে পারে রিমা সত্যিই অন্য একটা ছেলেকে ভালোবাসে। শিবম রিমাকে হত্যা করতে গেলে রিমা নিজের আর তার প্রেমিকের জীবন ভিক্ষা চায়। শেষ মুহূর্তে শিবমের মনে পড়ে যায় আলিয়ার কথা। আলিয়াও তাকে শিখিয়েছিল স্বাধীনতা, ভালোবাসা আর জীবনের মূল্য কী। তাই শিবম রিমাকে হত্যা না করে তার প্রেমিক সহ দুজনকেই বাঁচানোর সিদ্ধান্ত নেয়। ঘটনার এক পর্যায়ে শিবম মালিককে হত্যা করে আর রিমা তার প্রেমিককে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু এই জায়গায় মালিকের ছেলে চলে আসে আর শিবম ওদেরকে ট্রলারে উঠিয়ে দিয়ে মালিকের ছেলের সাথে লড়াই করতে থাকে। এইখানে মালিকের ছেলে এবং শিবম দুজনেই গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। শেষে আলিয়ার কোলে শিবমকে দেখে আমরা সবাই ভেবেছিলাম সে মারা গেছে, কিন্তু না। গুলি লাগার পর শিবমকে নিয়ে গিয়েছিল কিছু বৌদ্ধ ভিক্ষু। তারা তাদের আশ্রমে শিবমকে রেখে যত্ন করে পুরানো চিকিৎসাবিদ্যা ব্যবহার করে তাকে বাঁচিয়ে তুলেছিল। নতুন জীবন পেয়ে শিবম একদম চুপচাপ হয়ে যায়। প্রতিদিন সে একটা কথাই ভাবত যে সে কেন বেঁচে আছে, কেন তার মৃত্যু হলো না। একদিন আলিয়ার কবরের কাছে বসে শিবম নিজের উদ্দেশ্যহীন জীবন নিয়ে ভাবছিল। তখনই শিবম শুনতে পায় একটা শিশুর কান্নার আওয়াজ। পাশে গিয়ে সে দেখে একটা ছোট্ট বাচ্চা কান্না করছে। কেউ ওই ছোট বাচ্চাটাকে এখানে ফেলে রেখে চলে গেছে। শিবম শিশুটিকে কোলে উঠিয়ে নেয় আর রেখে আসে সেই অনাথালয়ে যেখানে সে নিজেও বড় হয়েছে। এরপর ওখানকার দেখাশোনা যিনি করতেন তিনি জিজ্ঞেস করেন, এই মেয়েটার কি নাম রাখা হবে? শিবম মেয়েটার নাম রাখে আলিয়া, তার প্রিয় মানুষের নামে। ছোট্ট আলিয়া আস্তে আস্তে বড় হতে শুরু করে। শিবম আলিয়ার দেখাশোনা করত, কিন্তু কখনো আলিয়ার সঙ্গে সে কথা বলতো না। আলিয়া যখন একটু বড় হয় তখন সে শিবমকে ডাকতে থাকে, কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু শিবম আলিয়ার কাছ থেকে দূরে দূরেই থাকে। এভাবেই একদিন অনাথালয়ে দুজন হাজব্যান্ড ওয়াইফ আসে বাচ্চা অ্যাডপ্ট করতে। তারা প্রথমেই আলিয়াকে দেখে পছন্দ করে। আলিয়া এবার আসে শিবমের সাথে কথা বলতে। পাশে বসে ছোট্ট আলিয়া জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে কথা বলো না? শুনেছি তুমি আমার নাম রেখেছ, আমার দেখাশোনার প্রয়োজনীয় সবকিছু তুমিই করো, কিন্তু কেন আমার সাথে কথা বলো না? আজ আমাকে ওরা নিতে এসেছে, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। শিবম বলে, আলিয়া, আমি নিজেই কোনোদিন আমার বাবা মাকে দেখিনি, আমারও কেউ ছিল না, তাই আমি চাই তুমি ওদের সঙ্গে যাও। ওরা তোমাকে একটা পরিবার দিবে, ভালোবাসবে, তুমি একটা নতুন পরিবার পাবে। কিন্তু আলিয়া বলে, তুমি আমার পরিবার হয়ে যাও, তাহলে তো সমস্যা মিটে যায়। কিন্তু শিবম বলে, না, আমার কোনো পরিচয় নেই, তাই আমি তোমাকেও কোনো পরিচয় দিতে পারবো না। যাওয়ার সময় শিবম তার গলার তাবিজটা খুলে পরিয়ে দেয় আলিয়াকে। আর বিদায় বেলায় আলিয়া শিবমকে একটা কাগজ দিয়ে বলে, আমি যখন ডাকবো তখন কিন্তু তোমাকে আসতেই হবে। এরপর আলিয়াকে নিয়ে ওই কাপল সেখান থেকে চলে যাওয়ার পর শিবম কাগজটা খুলে দেখে সেখানে আলিয়া রাখা একটা ছবি, যেখানে সে নিজেও আছে। আলিয়া চলে যাওয়ার পর শিবম একদম একা হয়ে পড়ে। অনাথালয়েও তার ফাঁকা ফাঁকা লাগতে থাকে। এইবার শিবম ট্রেনে উঠে পড়ে অন্য এক জায়গার উদ্দেশ্যে। ঠিক তখনই এক ব্যক্তি ট্রেনে উঠে পড়ে আর বলতে থাকে, শিবম পণ্ডিত, কি খবর? তুমি তো একদম হারিয়ে গিয়েছিলে, কেমন যাচ্ছে তোমার দিনকাল? লোকটা বলে, আমি তোমাকে চিনি শিবম, তুমি মালিকের রাইট হ্যান্ড ছিলে। সে বলে, তোমাকে আমার হয়ে একটা কাজ করতে হবে। আমি ইন্টারপোল পুলিশের সদস্য। ব্যাংককে অমৃত আর নাফিসা নামের দুইটা আলাদা গ্যাং আছে। অনেক বছর আগে অমৃত জাহাজের ফ্যাক্টরিতে কাজ করত। একদিন অমৃত এক প্যাকেট ড্রাগস পায় আর সেটার পর থেকে আস্তে আস্তে ড্রাগসের বিজনেসে সে পা রাখতে শুরু করে। অমৃতের তিনজন মেইন ম্যান আছে, জয়দীপ, মেহবুব আর জেনকিস। জয়দীপ আগে নাফিসার সঙ্গে কাজ করত। মেহবুব অমৃতের টাকা পয়সার হিসেব কিতাব রাখে আর অমৃতের দুই ছেলে এক মেয়ে। জয়দীপের সাথে নাফিসার শত্রুতা হয়ে যাওয়ার পর অমৃত জয়দীপকে বাঁচিয়েছিল। অমৃতের সবচেয়ে বড় ছেলের নাম সিকান্দার। ছেলেটি মানসিকভাবে পক্ষাঘাতগ্রস্ত। এরপরে এক মেয়ে যার নাম জারা। জারা একজন গায়িকা। অপরাধের দুনিয়া থেকে সে সবসময় নিজেকে আলাদা রাখার চেষ্টা করে। আর জারাওয়ার সবচেয়ে ছোট ছেলে।
অমৃতের মৃত্যুর পর বাবার সব ধান্দা এই জোরাওয়ারই পাবে। সে এখনই প্রমাণ করতে চায় যে এই সাম্রাজ্যের যোগ্য সে। অস্ত্র আর ড্রাগ ব্যবসা তো ছিলই, এখন অমৃতের এই ছেলে হিউম্যান ট্রাফিকিং করতে শুরু করেছে। ভারত, পাকিস্তান আর বাংলাদেশ থেকে প্রায় 40টা শিশুকে বন্দি করে তারা ব্যাংককে নিয়ে গেছে। আর এই বাচ্চাদের পাচার করে দেবে সে। সে দেখাতে চায় তার বাবাকে যে সে এখন টেক ওভার করতে যোগ্য হয়ে গেছে। এইবার ইন্টারপোল অফিসার বলে, শিবম, এইবার তোমাকে ফিরতে হবে। তোমাকে জোরাওয়ারের বিশ্বাস অর্জন করতে হবে আর তার টিমে সামিল হতে হবে। তথ্য বের করতে হবে যে তারা কোথায় রেখেছে সেই 40টি শিশুকে। শিবম বলে, না, আমি আর এই খুন খারাপিতে ফিরব না। আগের সেই শিবম মরে গেছে। অফিসার বলে, হ্যাঁ, আলিয়ার নতুন বাবা মাও মরে গেছে। চমকে ওঠে শিবম। অফিসার বলে চলে, মূলত যারা আলিয়াকে অ্যাডপ্ট করতে এসেছিল তারা জোরাওয়ারের লোক ছিল। আমরা যখন তাদের পিছু করি তখন গোলাগুলিতে তারা দুজনই মারা যায়, আর ততক্ষণে আলিয়া ওদের হাতে চলে গেছে। আর বাচ্চারা কোথায় আছে এইটা শুধু জোরাওয়ারই জানে, তাই তোমাকে এই কাজটা করতেই হবে। শিবম এরপর বাসায় আসে আর দেখে আলিয়ার সেই ছবিটা। তার মনে পড়ে যায় আলিয়া তাকে বলেছিল যে তোমাকে আসতেই হবে যখন আমি ডাকবো। অফিসার শিবমকে নকল আইডি, পাসপোর্ট ইত্যাদি যা যা দরকার সবকিছু দেয় আর একটা সহযোগীর সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর শিবম একটা ট্যাক্সি ড্রাইভার হিসেবে মিশনটা শুরু করে। এইদিকে জোরাওয়ার আসে অমৃত অর্থাৎ তার বাবার সাথে দেখা করতে। সামনে আসতেই অমৃত জোরাওয়ারকে একটা চড় মারে আর বলে, তোকে না বলেছি পাপের একটা সীমা আছে? ড্রাগসের বিজনেস আছে, ওটা নিয়ে থাক। চাইল্ড বা হিউম্যান ট্রাফিকিং করলে আমাদের ইন্টারপোল পেছনে লেগে যাবে। আমি বেঁচে থাকতে এসব চলবে না। তখনই জোরাওয়ার পেছন থেকে অমৃতের গলা ধীরে ধীরে চেপে ধরে তাকে হত্যা করতে থাকে। নিজের বাবাকেই সে শেষ করে দেয়। এরপর অভিনয় করে কান্না করতে থাকে জোরাওয়ার। সবাই ছুটে আসে, দেখে অমৃত মাটিতে মরে পড়ে আছে। অমৃতের শেষকৃত্য সম্পন্ন হয় একটা মন্দিরে। জোহার আর জারা মন্দিরের ভেতরে দাঁড়িয়েছিল আর সিকান্দার বাইরে বসেছিল। এইবার জোরাওয়ার গিয়ে সিকান্দারকে বলে, সিকান, এই নাও গান, তোমাকে এটা চালানো শিখতে হবে। বাবা মারা যাওয়ার পর নাফিসা যে কোনো মুহূর্তে আমাদের ওপর হামলা করতে পারে, এটা তুমি চালিয়ে দেখো। সিকা ভয় পাচ্ছিল, বারবার বলছিল না। তখন সেখানে জারা এসে জোরাওয়ারকে নিষেধ করে আর এই মুহূর্তে হঠাৎ গোলাগুলি শুরু হয়ে যায়। কিছু লোক হামলা করে দেয় জোরাওয়ার আর জারাদের উপর। তারা তিনজন পালাতে শুরু করে আর একটা সময় তারা মন্দিরের পাঁচিল টপকে রাস্তায় গিয়ে দাঁড়ায়। আর সেই রাস্তা দিয়ে একটা ট্যাক্সি যাচ্ছিল। জোরাওয়ার সেই ট্যাক্সি থামায় আর উঠে পড়ে আর বলে, চালাও ট্যাক্সি। ট্যাক্সির পেছনে একটা গাড়ি নিয়ে ওই লোকেরা আবারও ধাওয়া করতে থাকে। আর এই ট্যাক্সি ছিল শিবম পণ্ডিতের, অফকোর্স। পেছনে থেকে গোলাগুলি হচ্ছে, জোরাওয়ারও গুলি চালাচ্ছে। এরই মধ্যে সিকা বন্দুকের শব্দে অস্থির হয়ে যায় আর পাগলের মতো করতে থাকে। শিবম গাড়িতে মিউজিক প্লে করে দেয়, ফলে সিকা কিছুটা শান্ত হয়। এরপর শিবম জোরাওয়ারের কাছ থেকে পিস্তল নিয়ে রাস্তার পাশে থাকা একটা সিলিন্ডারে শুট করে ব্লাস্ট করে দেয়। ফলে শিবমের কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তারা। জোরাওয়ার নেমেই তার প্রধান বডিগার্ডকে গিয়ে মারতে থাকে আর বলে, তুই থাকতে আমাদের এমন পালাতে হচ্ছে কেন? আমাদের সেফটি না তোর দায়িত্ব? আর এই হামলায় হয়তো তুই জড়িত আছিস। এইবার শিবম নেমে বলে, আমার ভাড়া আর গাড়ির লোকসানের টাকাটা দিয়ে দিন। জোরাওয়ার বলে, যদি না দেই তাহলে কি করবি? তখন শিবম বলে, যদি টাকা না দেন তাহলে আমি ওই টিমটাকে খুঁজে বের করব যারা আপনাদেরকে হামলা করেছিল। এরপর তাদের সাথে মিলিত হয়ে আবারও হামলা করব। জোরাওয়ার বলে, বাহ, ছেলেটার তো বেশ হিম্মত আছে। মেহবুব শিবমকে পাশে ডেকে নিয়ে যায় আর টাকা পয়সার কথা বলতে থাকে। এরই মাঝে সেই বডিগার্ডের সাথে জোরাওয়ার আর একটা খেলা শুরু করে। দুই পাশে দুইটা বন্দুক রাখা আছে, যেই আগে বন্দুক অ্যাসেম্বল করতে পারবে সেই জিতে যাবে। এইবার জোরাওয়ার বন্দুকটা গার্ডের আগে নিজেই লাগিয়ে ফেলে আর বন্দুকটা সিকান্দারের হাতে নিয়ে বলে, ভাই, এই নিয়ে ওকে মেরে ফেল, এই শালা কোনো কাজেরই না। কিন্তু যারা তাকে বাধা দেয়, ফলে জোরাওয়ার নিজেই গুলি করে লোকটাকে শিবমের সামনেই হত্যা করে। জেনকিস শিবমকে বলে, কিরে, মার্ডার দেখে প্যান্টে সুসু করে দিলি নাকি? এইটা শুনে শিবম জেনকিসের গলা চেপে ধরে আর জোরাওয়ার বলে, চলো তোমাদেরকে দিয়েও একটা গেম খেলাই। দুইটা পিস্তল আবারও খুলে দুই পাশে রাখা হয়। শিবম এক পাশে, জেনকিস আরেক পাশে। সময় শুরু হয় আর শিবম এবার আগে পিস্তলটা অ্যাসেম্বল করে ফেলে, কিন্তু সে শুট করে না, ওখান থেকে চলে যেতে শুরু করে। জেনকিস ওর বন্দুক উঠিয়ে নিয়ে শিবমকে শুট করতে গেলে সামহাউ শিবম আগেই তার পিস্তলের গুলিগুলো সরিয়ে রেখেছিল। হাত থেকে গুলি ফেলে দিয়ে সে বলে, এই খেলা আমি ছোটবেলায় খেলতাম। এই বলে শিবম সেখান থেকে চলে যায়। এদিকে জোরাওয়ার বলে, খোঁজ নাও তো এই ছেলেটাকে, এমন ছেলেই তো আমাদের টিমের দরকার। এইবার শিবম আসে স্ট্রিট ফাইটে। এখানে সে প্রথমে মার খেতে থাকে আর স্মৃতিচারণ করতে থাকে তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো। এরপর শিবম উঠে দাঁড়িয়ে ফাইটারকে এক পাঞ্চেই মেরে মাটিতে ফেলে দেয়। কিন্তু যারা চাইছিল না শিবম তাদের বিজনেসের এই নোংরা পথে আসুক। কিন্তু শিবমের এইসব করার তো একটাই কারণ, শিবম জোরাওয়ারের গ্যাংয়ে যুক্ত হতে চায়, তাই তাদের চোখে পড়তে চায়। পরদিন শিবম তার ট্যাক্সি ঠিক করছিল, এমন সময় মেহবুব আর জয়দীপ আসে আর বলে,
এক সময়ের নামী গ্যাংস্টার মালিকের রাইট হ্যান্ড আজকে গাড়ি চালাচ্ছে। শিবম বলে, পেটের দায়ে তো অনেক কিছুই করা লাগে। তখন তারা অফার দেয়, আমাদের হয়ে কাজ করবে। এইটাই তো চাইছিল শিবম। তখন মেহবুব আর জয়দীপ শিবমকে প্রথম কাজ দেয়। কাজটা হলো প্রতিপক্ষ নাফিসার হেড অফ সিকিউরিটি ওমরকে নিয়ে আসতে হবে। তো শিবম যায় ওমরের আড্ডায়, আর সেখানে গিয়ে সে দেখে ড্রাগসের ম্যানুফ্যাকচার চলছে। শিবম বলে, এইখানে ওমরকে, কিন্তু কেউ কোনো উত্তর না দিয়ে বরং গেটটা লাগিয়ে দেয় আর শিবমকে মুখটা বেঁধে পেটাতে শুরু করে। এরপর শিবমকে ক্রেনের সাথে বেঁধে ঝুলিয়ে রাখা হয়। এইদিকে জয়দীপ আর মেহবুব বলতে থাকে, আজ দেখা যাবে পোলাটার মধ্যে কত দম আছে। ওকে পাঠিয়েছি নাফিসার বাম হাতকে তুলে নিয়ে আসার জন্য। তারা বলে, এতক্ষণে হয়তো নাফিসা শিবমকে শেষই করে ফেলেছে। এদিকে শিবমকে ইচ্ছামতো পেটানোর পর নাফিসা এসে তাকে একটা গর্তে ফেলে লবণ দিয়ে চাপা দিয়ে দেয়, কিন্তু শিবম লবণের ভেতর থেকে বেরিয়ে আসে আর সবাইকে মারতে থাকে। সবাইকে মেরে সে চলে আসে গাড়ি নিয়ে সেই জায়গায় যেখানে জয়দীপ, মেহবুব আর জোরাওয়ার ছিল। সেইখানে এসে শিবম ওমরের মাথাটা তাদের পায়ের সামনে ফেলে দেয়। এইবার সবাই শিবমের লেভেলটা বুঝতে পারে আর জোরাওয়ারের গ্যাংয়ে সে পার্মানেন্ট হয়ে যায়। এরপর জোরাওয়ার সবার সাথে পার্টিতে যায়। যাওয়ার আগে জোরাওয়ার শিবমকে বলে, আমার ভাই বোনের খেয়াল রাখার দায়িত্ব আমি তোমাকে দিলাম। আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে পারি। সামনে আমার একটা বড় ডিল আছে, সেটা হয়ে গেলে আমরা ব্যাপক টাকা কামাতে পারবো। শিবম জিজ্ঞেস করে, কি ডিল? জোরাওয়ার বলে, একদিনেই কি সবকিছু বলে দেবো নাকি? এদিকে পার্টিতে একটা ছেলে জারার কাছে যাওয়ার চেষ্টা করছিল এবং তাকে ফ্লার্ট করছিল। ঠিক তখনই জোরাওয়ার ওই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করে। সবাই বুঝতে পারে জোরাওয়ার কিছুটা পাগল টাইপের। এদিকে ওই রাতে শিবমকে ড্রাগস নিতে বলে জোরাওয়ার। শিবম তো প্রথমে না করে, কিন্তু জোরাওয়ারের বিশ্বাস অর্জন করার জন্য সে ড্রাগসটা নিয়ে নেয় আর কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে। এই জিনিসটা জারা লক্ষ্য করে। এরপর শিবম অজ্ঞান হয়ে গেলে জারা তাকে তার রুমে নিয়ে আসে। এরপর বরফ ভর্তি পানির মধ্যে তাকে চুবিয়ে রাখে। শিবমের জ্ঞান ফিরলে সে আলিয়া বলে চিৎকার করে ওঠে। এরপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। যারা শিবমকে শুইয়ে দেয়। তখন যারার চোখ পড়ে শিবমের শরীরে। সেখানে অনেকগুলো ক্ষতর চিহ্ন, গুলির দাগ। পরদিন শিবম যারা আর সিকান্দারকে ড্রপ করতে চায় একটা জায়গায়। সেখানে তাদের নামিয়ে দিয়ে ফিরে আসার পথে শিবম থ্যাঙ্কস বলে যারাকে আগের রাতের জন্য। যারা জিজ্ঞেস করে, আলিয়াকে? শিবম উত্তর দেয়, এক সময় আমার শান্তির জায়গা ছিল, এখন হারিয়ে গেছে। একদিন যারা ভায়োলিন বাজিয়ে শোনাচ্ছিল সিকান্দারকে, ঠিক তখনই জোরাওয়ার আসে আর সেখানে শিবমকেও নিয়ে আসে। গান শেষে জোরাওয়ার বলে, আমি একটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি যারা, সেখানে তুমি আমাকে হেল্প করতে পারবে। তুমি মেয়ে, এই কাজের জন্য একদম পারফেক্ট। যারা বলে, না, আমি অপরাধের দুনিয়ায় যেতে চাই না, আমাকে এসব থেকে দূরে থাকতে দাও। জোরাওয়ার বলে, তোমার সব গুণ মায়ের মতো, আর তোমার পরিণতিও মায়ের মতোই হবে। অতীত মনে করে রাগে কেঁপে ওঠে যারা আর জোরাওয়ারকে চড় মেরে বসে। বড় বোনের গায়ে হাত না তুললেও জোরাওয়ার জারার ভায়োলিনটা ভেঙে দেয়। এই সব কিছুই শিবম দেখে। এইবার তার মনে পড়ে যায় আলিয়ার কথা, কিভাবে একটা মেয়ে স্বাধীন জীবনযাপন করছিল, শুধু তার সাথে পরিচয় হওয়ার কারণে আজ এই দুনিয়াতে নেই সে। পরদিন শিবম জারার জন্য একটা ভায়োলিন নিয়ে আসে আর এইটা দেখে জারা অনেক ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই অপরাধের দুনিয়াতে তাকে বোঝার মতো কেউ নেই। এরপর থেকে আস্তে আস্তে জারা আর শিবম কাছাকাছি আসতে শুরু করে। দুজনে একসাথে সময় কাটায়। যারা শিবমকে পছন্দ করতে শুরু করে আর সিকান্দারও শিবমকে ভালোই বাসত। দিন যাচ্ছে আর দুজনের মধ্যে ভালো লাগাও বাড়ছে। এদিকে জোরাওয়ার শিবমকে একটা কাজ দেয়। জোরাওয়ার জানতে পেরেছে যে এই টিমে কোনো একজন বিশ্বাসঘাতক আছে যে অনেক আগে থেকে নাফিসার সাথে মিলে তাদের ক্ষতি করার চেষ্টা করছে। সে শিবমকে দায়িত্ব দেয় এই মূলটাকে তা খুঁজে বের করতে। শিবম খুঁজতে থাকে সেই ব্যক্তিকে। হঠাৎ একদিন শিবম দেখতে পায় একটা মেয়ে নেমে নাফিসার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর মেয়েটা আর কেউ নয়, জারা। নাফিসার কাছে যারা গিয়ে বলে, কথা ছিল আপনি আমার ভাইদেরকে মারবেন না, এই শর্তে আমি আপনার কথা শুনছিলাম, কিন্তু বাবার শেষকৃত্যের দিন আপনি কেন আমাদের উপর আক্রমণ করেছিলেন? নাফিসা বলে, না, আমি ওই দিন কোনো আক্রমণ করিনি। যারা বলে, তাহলে কে করেছিল? নাফিসা শুধু এটুকুই বলে, ওই দিনের পর থেকে যে ব্যক্তি সবচেয়ে বেশি লাভবান হয়েছে সেই করিয়েছিল হামলাটা। যারা বুঝতে পারে নাফিসা শিবমের কথা বলছে। যারা বেরিয়ে আসার তখন শিবম যারার পিছু করতে থাকে। একটা সময় যারা বন্দুক উঠিয়ে শিবমকে বলে, তুমি কে, কেন এসেছো এখানে, আমাদের সাথে কেন নাটক করছো? শিবম বলে, জোরাওয়ার আমাকে বলেছে টিমের মধ্যে গাদ্দার খুঁজে বের করতে, আর সেটা যে তুমি, এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যারা বলে, আমি তোমাকে আমার কাজের কৈফিয়ত দিতে বাধ্য নই, বলে পিস্তল তাক করে। তখন শিবম তাকে সত্য কথা জানিয়ে দেয়। বলে, আমি এখানে এসেছি জোরাওয়ারকে আটকানোর জন্য, 40টা নিষ্পাপ শিশুর জন্য আমি এখানে এসেছি। এসব শুনেও যদি তোমার মনে হয় আমি অপরাধী, তাহলে তুমি আমাকে মেরে ফেলতে পারো। এইবার যারা বলতে থাকে সে নাফিসার সাথে কেন দেখা করতে গিয়েছিল, কেন তার সাথে হাত মিলিয়েছে।
ছোটবেলা থেকেই যারা তার বাবাকে দেখেছে খুন খারাপ বা অস্ত্র, ড্রাগস এসব নিয়ে পড়ে থাকতে। যারা বলে বাবা আমাদেরকেও তার মতো বানাতে চেয়েছিল। আমার মা ছিল একদম আলাদা। সে সব সময় আমাদেরকে আগলে রাখতো, ভালোবাসতো। তিনি ছিলেন সঙ্গীত প্রেমী। একদিন বাবা আমাকে একটা লোককে দেখিয়ে বলে, এই লোকটা বিশ্বের ঘাতক, ওকে মেরে ফেলো। কিন্তু আমি কোনো মতেই এমনটা করতে পারিনি। ওখানে সিকান্দারও ছিল। মা এসে বাবাকে নিষেধ করে আর বলে বাচ্চাদের দিয়ে এসব করিও না। ঠিক তখনই ছোট্ট জোরাওয়ার কোড়াল উঠিয়ে সেই রশিটা কেটে ফেলে আর মারা যায় লোকটা। ছোট থেকেই এমন উচ্ছৃঙ্খল আর হিংস্র স্বভাবের ছিল জোরাওয়ার। মা আমাদের সবাইকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা ভেবেছিল, আর জোরাওয়ার গিয়ে এইসব কথা বলে দেয় বাবাকে। আর পরদিন আমরা দেখি আমাদের মা ফ্যানের সঙ্গে ঝুলে আসে। বাবা আমাকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। আমি জানতাম নাফিসা একদিন না একদিন আমাদের এই সব কিছু দখল করে নেবে। আমিও এটাই চাই। আমি চাই না আমরা এই বিজনেসে থাকি। এই জন্য নাফিসার সাথে মিলে কাজ করছিলাম, যাতে এই রাজত্ব নাফিসা নিজের করে নিতে পারে। আর শর্ত ছিল একটাই, সে সিকান্দার আর জোরাওয়ারের কোনো ক্ষতি করবে না। শিবম বলে, আমি কথা দিচ্ছি তোমার ইচ্ছা পূরণ হবে। নাফিসাকে লাগবে না। আমি তোমাদের এইসব থেকে মুক্ত করব। তাদের দুজনের মধ্যে একটা সেটেলমেন্ট হয়ে যায়। এইদিকে জোরাওয়ার জয়দীপ আর মেহবুবকে পাঠায় একটা আইল্যান্ডে। সেখানে গিয়ে দুজন দেখে অনেকগুলো ছোট ছোট মেয়ে সেখানে বন্দি। দুইজনেই বুঝে যায় জোরাওয়ার কি বিজনেস করতে চলেছে। মেহবুব দেখে সেখানে একটা ছোট মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। পাশে বসে আরেকটা মেয়ে তার সেবা করছে। আর এই মেয়েটা আর কেউ নয়, আলিয়া। এইসব দেখে দুজনে ফেরত চলে আসে। আর জোরাওয়ার যেহেতু বলেছিল শিবমকে খুঁজে বের করতে যে কেউ একজন গাদ্দার আছে, তাই সুযোগ বুঝে শিবম জোরাওয়ারকে বলে গাদ্দারি করেছে মেহবুব। সে গোপনে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাতো, এমনকি নাফিসার কাছ থেকেও সে টাকা নিত। আর শিবম ব্যাংকের প্রমাণও দেখায় জোরাওয়ারকে। এইবার জোরাওয়ার জয়দীপকে হুকুম দেয় মেহবুবকে মেরে ফেলার জন্য। তাকে গুলি করতে বলে সে। মেহবুব বলে, আমি টাকা সরিয়েছি এটা সত্যি, কিন্তু নাফিসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু জোরাওয়ার বলে, গুলি করো জয়দীপ। জয়দীপ তার এতদিনের পার্টনার, তার বন্ধু মেহবুবকে বাধ্য হয়ে গুলি করে হত্যা করে। এরপর শিবম জারাকে বলে, তুমি তোমার ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যাও, আর সেই আইল্যান্ডে গিয়ে দেখো সেখানে বাচ্চারা কি অবস্থায় আছে। শিবমের এই কথা মতো জারা যায় সেই আইল্যান্ডে, আর গিয়ে দেখে একটা বাচ্চা সেখানে মারা গেছে। আর এইদিকে জোরাওয়ার শিবমকে ডেকে পাঠায়। শিবম এলে সেখানে ওই ইন্টারপোল অফিসারকে আহত অবস্থায় দেখতে পায়। সে জোরাওয়ারের জালে ধরা পড়েছে। জোরাওয়ার বলে, এই দেখো, এইটা হচ্ছে ইন্টারপোল অফিসার, এতদিন আমাদের পিছনে লেগেছিল। আজ আমি ওকে ধরতে পেরেছি। আর আমাদের এই পেশায় ইন্টারপোল মারতে পারা গোল্ড মেডেল পাওয়ার মতো, তাই তোমাকে এই গ্লোরি অর্জন করার সুযোগ দিলাম। মেরে ফেলো ওকে। এই বলে পিস্তল উঠিয়ে দেয় জোরাওয়ার শিবমের হাতে। অনেকক্ষণ পিস্তল হাতে নিয়ে থাকার পরেও গুলি করতে পারে না শিবম, বরং বন্দুক উঠিয়ে সে জোরাওয়ারকে গুলি করতে যায়, কিন্তু পিস্তলটা ছিল খালি। ঠিক তখনই জয়দীপ শিবমের হাতে গুলি করে দেয়। আসলে জয়দীপ গিয়েছিল নাফিসার কাছে জানতে যে আসল সত্যিটা কি। তখন নাফিসা বলেছিল মেহবুব টাকা সরিয়েছে। এটা তো সত্যি, কিন্তু আমার কাছে আরও একটা সত্যি আছে। নাফিসা একটা ভিডিও দেখায় জয়দীপকে। জয়দীপ দেখে শিবম ইন্টারপোল অফিসারের সঙ্গে কথা বলছে আর একটা ফাইল দিচ্ছে। জয়দীপ সব এসে জানায় জোরাওয়ারকে। এইবার জোরাওয়ার ইন্টারপোল অফিসারকে মেরে ফেলে আর শিবমের মাথায় আঘাত করে। ওইখানেই অজ্ঞান হয়ে যায় শিবম। এদিকে বারবার ফোন দিচ্ছিল যারা, কিন্তু ফোন রিসিভ করতে পারে না শিবম। কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে শিবমকে ধরে নিয়ে যায় আর ইন্টারপোল অফিসারকে হত্যার দায় তাকে বন্দি করে। বেধড়ক পেটানো হয় শিবমকে। আর বারবার জিজ্ঞেস করা হয় কার কথায় কেন সেই অফিসারকে হত্যা করেছে। বারবার জিজ্ঞেস করার পরেও শিবম একই উত্তর দেয় যে সে কিছুই জানে না। শিবম তখন বলে, আমি একজনের সঙ্গে কথা বলতে চাই। তখন শিবম ঠিকানা দেয় সেই ছেলের যে ইন্টারপোল অফিসারের সহযোগী ছিল। তখন ওই ছেলেটা আসে জেলে। শিবমকে দেখে তখন সে বলে, আমি তো এই ছেলেকে চিনি না, আমার কোনো সম্পর্ক নেই। এই বলে ছেলেটা চলে যায় ওখান থেকে। পরদিন সেখানে জোরাওয়ার আর জারা আসে। জারাকে শিবম আলিয়ার ব্যাপারে সব বলেছিল, আর জারা তা জোরাওয়ারকে জানায়। কিন্তু এইখানে জানা যায় সেদিন যেই বাচ্চাটি মারা গিয়েছিল সেটা আসলে আলিয়াই ছিল, কারণ তার গলাতেই শিবমের সেই লকেটটি ছিল। এত কষ্টের পরেও মেয়েটাকে বাঁচাতে পারেনি শিবম। জোরাওয়ার এবার শিবমের কানে কানে বলে, আমি যদি আগে জানতাম ওখানে তোর মেয়ে আছে, তাহলে আমি ওকে মারতাম না, নিজেই তোর সামনে এনে তারপর তোর সামনেই ওকে হত্যা করতাম। এইটা শুনে শিবম রাগে তার কাঁধে কামড় বসিয়ে দেয়। আর পুলিশ এসে শিবমকে আটকায়, আবারও বেদম মারতে থাকে। সেই রাতে প্রায় অচেতন অবস্থায় পড়ে আছে শিবম। সে এতদিন যার জন্য এত কিছু করেছে সেই আলিয়া আজ বেঁচে নেই। হঠাৎ শিবমের চোখের সামনে আসে তার আলিয়া। সে শিবমকে বলে, এটা হেরে যাওয়ার সময় না শিবম, 40 জনের একজনকেও যদি তুমি বাঁচাতে পারো তাহলেও তুমি সার্থক। ওঠো শিবম। শিবম উঠে বসে আর তার মাথায় একটা প্ল্যান আসে।
পরদিন শিবম গোসল করতে গিয়ে নিজের ইচ্ছায় ধাক্কাধাক্কি করতে শুরু করে। শাওয়ারের রড খুলে একজনের হাতে দেয় আর তাকে উস্কানি দিতে থাকে। এক পর্যায়ে জেলের সবাই মিলে শিবমের ওপরে হামলা করতে থাকে, তাকে মারতে থাকে। পুলিশ এসে সবাইকে থামায়, কিন্তু ততক্ষণে শিবম আহত। শিবমকে অ্যাম্বুলেন্সে নিয়ে হসপিটালে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই অ্যাম্বুলেন্সটা আলাদা হয়ে যায় পুলিশের গাড়ি থেকে। কারণ অ্যাম্বুলেন্সটাই ছিল সেই ছেলেটা যে ইন্টারপোল অফিসারের সহযোগী ছিল। মূলত ওই দিন জেলে গিয়ে ছেলেটা অভিনয় করেছিল শিবমকে না চেনার, কিন্তু তাকে সাহায্য ঠিকই করছে। এই সময় দুজন অ্যাম্বুলেন্স থেকে নেমে পালাতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে পুলিশের গুলিতে ওই ছেলেটা মারা যায়। পুলিশ শিবমকেও ঘিরে ধরে। শিবমের পালানোর কোনো রাস্তা নেই। ঠিক তখনই সেই বৌদ্ধ ভিক্ষুর দল ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, আর ভিড়ের মধ্যে তারা শিবমকেও নিয়ে নেয়। তারাই শিবমের শরীরে কমলা চাদর পরিয়ে দেয়। শিবম ভিড়ের মধ্যে হারিয়ে যায়, আর পুলিশ তাকে ধরতে পারে না। এইদিকে বাচ্চাদের শিপমেন্ট দেওয়ার জন্য জোরাওয়ার একটা জায়গায় আসে, যেখানে জোরাওয়ার জারা আর সিকান্দারকেও নিয়ে এসেছিল। ক্লায়েন্টকে জোরাওয়ার শিপমেন্টটা দেখায়। ঠিক তখনই সেখানে নাফিসা আসে শিবমকে নিয়ে আর বলে, শিবম আমার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, আমি তোমার কাছে নিয়ে এসেছি। ওকে মারার অধিকার তোমার, আর বাকি রইল আমাদের শত্রুতা, ওইটা আমরা ভবিষ্যতে দেখে নেব। এই বলে শিবমকে রেখে চলে যায় নাফিসা। জোরাওয়ার মারতে থাকে শিবমকে। ঠিক তখনই জয়দীপ বলে, ওকে আমি মারব, ওর জন্য আমার বন্ধু মারা গেছে, আমি ওকে দেখছি, তুমি ডিলটা কমপ্লিট করো। জয়দীপ শিবমকে একটা কন্টেইনারে নিয়ে যায়, যেখানে শিবম তার হাতের দড়ি খুলতে চেষ্টা করছিল, কিন্তু জয়দীপ এবার নিজেই এসে দড়ি খুলে দেয় আর বলে, জোরাওয়ারের বাবা অমৃত আমার জীবন বাঁচিয়েছিল, অথচ যখন আমি জানলাম এই জোরাওয়ার নিজের রক্তকেও ধোঁকা দিয়েছে, তার বাবাকেও হত্যা করেছে, আমি আর চুপ থাকতে পারিনি। এই ছোট্ট শিশুগুলোকে তুমি বাঁচাও। এইবার শিবম আর জয়দীপকে জোরাওয়ারের লোকেরা দেখে ফেলে, আর তারা গুলি করতে শুরু করলে শিবম একে একে সবাইকে মারতে থাকে। মেরে বাইরে বেরিয়ে আসে শিবম, কিন্তু গুলিতে জয়দীপ মারা যায়। শিবম বেরিয়ে একটা ক্রেন আর কন্টেইনার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। জোরাওয়ারের লোকেরা শিবমের ওপর গুলি করতে থাকে, কিন্তু শিবম উল্টো জোরাওয়ারের লোকদের গুলি করে মারতে থাকে। এইবার জোরাওয়ার ওই বাচ্চাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসে আর বন্দুক ধরে বলে, সামনে আয়, না হলে একে মেরে ফেলবো। শিবম সামনে তো আসে, কিন্তু তারপরেও জোরাওয়ার ছোট বাচ্চা ছেলেটাকে গুলি করে দেয় এবং এসে শিবম বাচ্চাটাকে দেখে যে সে শ্বাস নিচ্ছে না। ঠিক তখনই কন্টেইনারে থাকা একটা মেয়ে শিবম বলে দৌড়ে চলে আসে, আর এই মেয়েটা ছিল আলিয়া, মানে সে এখনো মারা যায়নি। জোরাওয়ার তো অবাক, সে জিজ্ঞেস করে, তোমার তাবিজ কই আলিয়া? আলিয়া বলে, আমার একটা ফ্রেন্ড অসুস্থ ছিল, ওকে বাঁচাতে ওর শুভকামনার জন্য আমি ওকে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু তাও বাঁচেনি। অর্থাৎ ওরা অন্য অসুস্থ মেয়েটিকে আলিয়া ভেবেছিল। জোরাওয়ার এবার আলিয়ার দিকে পিস্তল তাক করে। ওই সময় যারা সেখানে আসলে এবার জোরাওয়ার বলে, চলো আমরা আবার একটা গেম খেলি। জোরাওয়ার বন্দুক দিয়ে ধরে রেখেছে আলিয়াকে, আর শিবম আর জারার হাতে দুইটা বন্দুক দেওয়া হয়। বন্দুকে একটা করেই গুলি আছে, যে যাকে মারতে পারবে আলিয়া তার। দুইজনেই পিস্তল উঠিয়ে ধরে। ঠিক এই সময় পেছন থেকে একটা গুলি এসে লাগে জোরাওয়ারের হাতে, আর এই গুলিটা চালিয়েছে সিকান্দার। সে বন্দুক দেখে ভয় পেত। জোরাওয়ার বন্দুক উঠিয়ে তাকে মারতে যায়, কিন্তু তখনই শিবম জোরাওয়ারের উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে ফাইট চলতে থাকে। একটা সময় শিবম মারতে যাচ্ছিল জোরাওয়ারকে, ঠিক তখনই জারা তাকে থামায়। থেমে যায় শিবম। এই সুযোগে জোরাওয়ার মাথায় আঘাত করে শিবমের, আর শিবম মাটিতে পড়ে যায়। এরপর জোরাওয়ার নেমে আসে আর একটা বন্দুক উঠিয়ে নেয় আর মারতে যায় আলিয়াকে। জারা আলিয়ার সামনে এসে দাঁড়ায়, কিন্তু জোরাওয়ার আজ সবাইকেই শেষ করে ফেলবে। পিস্তল উঠিয়ে ধরার সাথে সাথে শিবম ওপর থেকে কন্টেইনারটা ফেলে দেয়, আর তার নিচে পড়ে লিটারালি ভর্তা হয়ে যায় জোরাওয়ার। জোরাওয়ারের অধ্যায়ের সমাপ্তি এখানেই হয়, আর শিবম যায় সেই বাচ্চাগুলোর কাছে। সবাইকে সে মুক্ত করে। আলিয়া, সিকান্দার, জারা সবাইকে নিয়ে ফেরত আসে শিবম। সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আলিয়া আর সিকান্দার বসে আছে। আজকে জারা ভায়োলিন বাজাবে সবার সামনে। শিবম দেখা করতে যায় জারার সাথে আর বলে, আমার এখান থেকে চলে যেতে হবে, তুমি প্লিজ আলিয়ার খেয়াল রেখো। যারা কিছুই জানতে চায় না, কিছু বলেও না, শুধু আলতো করে জড়িয়ে ধরে শিবমকে আর বলে, বেঁচে থেকো, যে আমাকে জীবন দিয়েছে তাকে আমি আটকে রাখবো না। এরপর শিবম ফিরে যায়, কারণ সে নাফিসাকে কথা দিয়েছিল যে সে তার হয়ে কাজ করবে, তার গোলাম হয়ে থাকবে যদি সে তাকে জোরাওয়ারের কাছে নিয়ে যায়। আর এইখানেই শেষ হয় আওয়ারাপান 2। শিবম এখনো বেঁচে আছে, আর এইবার নাফিসার গ্যাংয়ে থেকে সে নতুন কোনো গল্পের জন্ম দেবে কিনা আর আসবে কিনা আওয়ারাপান 3, তা তো সময় বলে দিবে। তো প্রিয়জনেরা, এই ছিল আওয়ারাপান 2 মুভির কাহিনী। অনেকদিন পরে ইমরান হাশমির একটা কামব্যাক হয়েছে, সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল এই মুভিটা নিয়ে। তো আপনার এই মুভিটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। বিসাইডস, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব নাইট এলস উইথ সাইফ। আজকের জন্য বিদায়, প্রিয়জনের খেয়াল রাখুন।
আল্লাহ হাফিজ।